স্টুডেন্ট অফ ক্লাস 8 সবাই ভালো আছো? Yes, sir. জি স্যার। আচ্ছা, শোনো সবাই, তোমাদের যে সিলেবাস সেটা তো সবাই দেখতে পেরেছো, তাই না? দেখেছো না? জি আমি স্যার। এই সিলেবাসটা সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন তো তোমরা করবাই। প্রথমে শোনো মনোযোগ দিয়ে, দেখো প্রথম অংশে আছে হলো ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, ইউনিট 7 চেঞ্জিং সেন্টেন্সেস, তাই না? এইখানে জি তোমাদের স্যার। ওইখানে ওই যে তোমার চেঞ্জিং সেন্টেন্স করতে হবে হলো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ। Interrogative. এটা তোমাদের যে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বই আছে না, ওইখানে 10টা উদাহরণ দেওয়া আছে। কয়টা উদাহরণ? 10টা 10টা। উদাহরণ। ওই 10টা উদাহরণ তোমরা করবা। ওইখানে তোমরা এই ইটা আছে না, এই হলো কোশ্চেনটাও তুলবা। প্রথমে কোশ্চেন তুলবা, তার নিচে লিখবা আনসার, লিখে উত্তর লিখবা। বুঝতে পারছো? জি স্যার। চেঞ্জিং চেঞ্জিং সেন্টেন্সের উদাহরণ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে দেওয়া আছে এই ইয়ে এক্সারসাইজ দেখো দেওয়া আছে যে আমাদের স্যার এখানে যে অ্যাডভান্সে। অ্যাডভান্স হবে কেন, আমি বলতেছি না ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন, তোমাদের যে টেক্সট বুকটা আছে বোর্ডের থেকে দেওয়া হয়েছে, ও স্যার। সেই বইয়ের ইউনিট 143 পৃষ্ঠায়। 7 এ, ইউনিট 7 এ পেজ নাম্বারও দেওয়া আছে 143 না? 143 হ্যাঁ 143 মেবি। ওইখানে তোমার দেওয়া আছে 12টা উদাহরণ, 10টা উদাহরণ দেওয়া আছে মূলত। হ্যাঁ, দুই স্যার, তিনটা প্রথম ভুল 10টা আছে। না? হ্যাঁ, ওই 10টা উদাহরণ দেওয়া আছে। ওইখানে আছে হলো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। ওই কোশ্চেন তুলবা, কোশ্চেন তুলে তার নিচে নিচে উত্তরগুলো লিখবা। তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। আমি ওইটার উপরে ক্লাস আজকে নেব। হ্যাঁ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে রূপান্তর করতে হয় সেই ক্লাসও আমি নেব, সেটা একটু পরে। তার আগে আমি যে রাইটিং পার্টটা একটু ডিসকাশন করে নেই। দেখো এখানে বলছে সাপোজ ইউ ভিজিটেড এ প্লেস লাস্ট ইয়ার। ধরো তুমি গত বছর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলা। ডেসক্রাইব দ্যাট প্লেস আনসারিং দ্য ফলোয়িং কোশ্চেনস। নিচে দেখো কোশ্চেন দেওয়া আছে 5টা। এই 5টা কোশ্চেনের উত্তর দিয়ে সেইটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। সেই প্যারাগ্রাফটা হবে 150 ওয়ার্ডস এর মধ্যে, 150 ওয়ার্ডস এর মধ্যে হবে সেই প্যারাগ্রাফ। সেই প্যারাগ্রাফটা হবে 150 ওয়ার্ডস এর মধ্যে। কথা কি বুঝছো? জি স্যার। সেটা হবে 150 ওয়ার্ডস এর মধ্যে। তারপরে হলো শিরোনাম কি লিখবো প্যারাগ্রাফের? প্যারাগ্রাফের উপরে কি দেখবা। লিখবো? হ্যাঁ হ্যাঁ, মাই ভিজিট টু আ নিউ প্লেসও দিতে পারো, অথবা মাই ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস। জি স্যার স্যার। মাই এটা দিলে হবে না, ভিজিট টু এ এ প্লেস হিস্টোরিক্যাল আই প্লেস। ভিজিটেড। হ্যাঁ দিতে হবে না? হ্যাঁ, হবে হবে, কোনো সমস্যা নাই। এই প্লেস আই ভিজিটেড দিলে হবে। এইখানে তোমার লাস্ট এই যেখানে দেখো 5টা কোশ্চেন আছে, কোশ্চেন 5টা আমি তোমাদেরকে বলি, শোনো। হোয়ার ডিড ইউ ভিজিট, তুমি কোথায় ভিজিট করেছিলা, এই তথ্য থাকতে হবে। হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি এখানে কেন গিয়েছিলে, এই তথ্যটা থাকতে হবে। হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি এখানে কিভাবে গিয়েছিলে, সেই তথ্যটা থাকতে হবে। হু অ্যাকম্পানিড ইউ, তোমার সাথে কে ছিল, অর্থাৎ তুমি কার সাথে গিয়েছিলা, সেই তথ্য থাকতে হবে। এবং ফাইনালি ডিড ইউ লাইক দ্য প্লেস, তোমার কি ওই জায়গাটা ভালো লেগেছিল? যদি ভালো লেগে থাকে হোয়াই অর হোয়াই নট, যদি ভালো লেগে থাকে কেন, যদি ভালো না লাগে সেটাও কেন। এটা প্যারাগ্রাফ আকারে লিখবো। হ্যাঁ, প্যারাগ্রাফ আকারে উইদিন স্যার এটা কি 150 প্যারাগ্রাফ ওয়ার্ডস। আকারে লিখবো? হ্যাঁ, প্যারাগ্রাফ আকারে, এটা প্যারাগ্রাফই চাইছে তোমার 150 ওয়ার্ডের মধ্যে। অর্থাৎ তুমি 150 ওয়ার্ডের মধ্যে লিখবা, সেখানে 170 হইতে পারে, 140 হইতে পারে, সমস্যা নেই। স্যার শিরোনামটা কি দিব স্যার, টাইটেল? শিরোনাম দিবে মাই ভিজিট টু এ প্লেস, অথবা মাই ভিজিট টু এ নিউ প্লেস, অথবা হিস্টোরিক্যাল প্লেস আই ভিজিটেড। মাই ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস অনেক ভাবেই দেওয়া যায়। সেইখানে তুমি ধরো সোনারগাঁও, সেখানে যাওয়ার বর্ণনা, বা এই যে ময়নামতি, সেখানে যাওয়ার বর্ণনা, বা দ্য ন্যাশনাল জু, আমাদের জাতীয় চিড়িয়াখানা আছে, সেখানে যাওয়ার বর্ণনা। অর্থাৎ নতুন একটা জায়গা, সেটা যে কোনো জায়গা হতে পারে, সেটার বর্ণনাটা তুমি দিবা। এই যে এখানে যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলোর উত্তর দিয়ে। অর্থাৎ এখানে যেমন আছে হোয়ার ডিড ইউ ভিজিট, তুমি কোথায় ভিজিট করেছিলা। হোয়াই ডিড ইউ ভিজিট, কেন তুমি গিয়েছিলা।
হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে গিয়েছিলে। তারপর হো অ্যাকম্পানিড ইউ, তোমার সাথে কে ছিল। ডিড ইউ লাইক দ্য প্লেস, তোমার কি এই জায়গাটা ভালো লেগেছে। হোয়াই অর হোয়াই নট, যদি ভালো লাগে তাহলে কেন ভালো লাগছে সেটা লিখতে হবে, আর যদি ভালো না লাগে তাহলে সেটাও লিখতে হবে কেন ভালো লাগেনি। তোমরা কি বুঝতে পারছো। এইটা জি তোমাদের স্যার। টেক্সট বইগুলো আছে বা তোমাদের যে রিকমেন্ডেড বুকগুলো আছে সেইখানে দেখবা বিভিন্ন ভাবে এই তথ্যগুলো আছে, সেই তথ্য থেকে তোমরা সাহায্য নিতে পারো, অথবা ইন্টারনেটে অথবা অন্যান্য জায়গায় বিভিন্ন নতুন জায়গায় ভিজিটের বিভিন্ন বিষয়ে বিভিন্ন তথ্য থাকতে পারে আছে, আর কেন সেখান থেকে ভালো তোমরা লাগছে এটা কি সাহায্য একবারে নিবা, সাহায্য নিবা শুরুতে সেখান লিখবো থেকে, নাকি লাস্টে? সেখান থেকে সাহায্য নিবা। বাট তোমার এই যে এখানে যে 5টা কোশ্চেন এটা আছে এবং এখানে তোমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, মোট কথা হলো তোমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথাটা এখানে উল্লেখ করতে হবে। বুঝতে পারছো, কিন্তু তুমি ওইখান থেকে সাহায্য নিতে পারো, সমস্যা নাই। সবাই কি বুঝতে পারছো। কে যেন প্রশ্ন করছিলে, প্রশ্ন করো। স্যার কেন ভালো লাগছে এটা কি শুরুতে লিখবো নাকি শেষে? এইখানে আমার যে 5টা কোশ্চেন আছে বুঝছো, এই 5টা তোমার পুরো প্যারাগ্রাফের মধ্যে এই 5টা কোশ্চেন থাকলেই হয়। তুমি একটু অ্যারেঞ্জ করে লিখবা, কারণ হলো কেন ভালো লাগছে এটা সাধারণত শেষেই আসে। হ্যাঁ, প্রথমত হলো কোথায় গিয়েছিলাম, কোথায় বেড়াতে গিয়েছিলাম, কার সঙ্গে বেড়াতে গিয়েছিলাম, কেন বেড়াতে গিয়েছিলাম, মানে এই যে ব্যাপারগুলোই তো প্রথমে আসে। তারপরেই তো আসে সাধারণত যে আমার এই জায়গাটা কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে কেন ভালো লাগছে, কি কি দেখলাম, কি জিনিসগুলো আমি শিখলাম, জানলাম, বুঝলাম, সেটা লিখবো। তারপরে যদি ভালো না লাগে তাহলে কেন ভালো লাগলো না, সেই ব্যাপারগুলো। বুঝতে পারছো, ধারাবাহিক ভাবে লিখলেই সুন্দর হবে এটা, এখানে যে কোশ্চেন দেওয়া আছে। কারো কোনো কোশ্চেন। স্যার অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এর শিরোনামটা কি দিব? চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্টারোগেটিভ, যেটা দেওয়া আছে এখানে ঠিক ওইভাবেই লিখবা। পেজ নাম্বার 143 তোমাদের এক্সারসাইজ বুক ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, সেটার এক্সারসাইজ বুক পেজ নাম্বার 143, পেজ নাম্বার আর এই 10টা 143। লিখবো আর প্যারাগ্রাফ লিখবো। হ্যাঁ, এই 10টা কোশ্চেনও লিখবা, তার নিচে উত্তর লিখবা, প্রত্যেকটা কোশ্চেন লিখে তার নিচে আনসার লিখে উত্তর লিখবা। এইটা আরেকটা হইলো ওই করবা, প্যারাগ্রাফটা লিখবা, উপরে লিখবা মাই ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, অথবা আই মাই মাই ভিজিট টু আ নিউ প্লেস, অর্থাৎ যেটা তুমি লিখবা সেই বিষয়টার উপর তুমি লিখবা। তুমি যেখানে ভ্রমণ করেছো বা গিয়েছিলা সেটা হিস্টোরিক্যাল প্লেস হইতে পারে, সেটা কোনো ইন্টারেস্টিং প্লেস হইতে পারে, সেটা তোমার গ্রামের বাড়ি হইতে পারে, সেটা তোমার মামার বাড়ি হইতে পারে, যে কোনো মানে জায়গায় হইতে পারে। তোমার ওই ব্যাপারটা ওই যে এই কোশ্চেনগুলো, অর্থাৎ হোয়ার ডিড ইউ ভিজিট, জায়গাটার নাম লিখতে হবে। হোয়াই ডিড ইউ গো দেয়ার, কেন গিয়েছিলে সেটা লিখতে হবে। হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে গিয়েছিলে, বাসে, ট্রেনে না কিভাবে, সেটা লিখতে হবে। হু অ্যাকম্পানিড ইউ, তোমার সাথে কে ছিল, বাবা মা ভাই বোন মামা চাচা বা কে ছিল তোমার সাথে, বা ফ্রেন্ড কে ছিল। তারপর হলো ডিড ইউ লাইক দ্য প্লেস, এই জায়গাটা কি তোমার ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে কেন ভালো লাগছে এটা, যদি ভালো না লাগে তাহলে কেন ভালো লাগেনি সেটা উল্লেখ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোশ্চেন থাকে তাহলে করো, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমি ট্রান্সফরমেশনের যে রুলস গুলো অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেখানে চলে যাব। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো। তো আমরা সরাসরি সেই রুলস গুলোতে চলে যাচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ। জি স্যার দেখছি। ওয়েলকাম টু মাই ক্লাস, টুডেজ টপিক ইজ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ দেওয়া আছে, সেজন্য আমার মনে হইলো এই রুলসগুলো যদি তোমাদেরকে এখন একটু ঝালাই দেওয়া হয়, একটু করে দেওয়া হয়, তাহলে ওগুলো করতে তোমাদের সুবিধা হবে। কি বলো, একটু সুবিধা হবে না? জি স্যার। ওকে, অ্যাটেন্টিভলি তাহলে ক্লাস করো, মাত্র 3-4টা স্লাইড একটু দেখলেই তোমাদের হয়ে যাবে আশা করি। প্রথম রুলসটার দিকে তাকাও।
অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ মিন্স নেগেটিভ ইন্টারোগেটিভ। কথাটার অর্থ বুঝতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি দুই প্রকার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, তাই না? হ্যাঁ বোধক, না বোধক, হ্যাঁ বোধক, না বোধক, তাই না? এই দুই প্রকার। তাহলে যখনই তোমাকে সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হবে, সেইখানে সেন্টেন্সটা যদি হ্যাঁ বোধক হয় তাহলে সেটাকে কিন্তু না বোধক করতে হবে। আবার সেন্টেন্সটা যদি না বোধক হয় সেটাকে করতে হবে হ্যাঁ বোধক। অর্থাৎ হ্যাঁ বোধক সেন্টেন্সকে করতে হবে না বোধক, আর না বোধক সেন্টেন্সকে করতে হবে হ্যাঁ বোধক, বিপরীত ধর্মী হয়ে যাবে। যেমন ধরো স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ। তো প্রাথমিক যে নিয়ম ইন্টারোগেটিভে সেটা তো আমরা জানি, তাই না? যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা সেটা বাক্যের শুরুতে নিয়ে আসব, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য টেন্স সেখানে ডো, ডাজ অথবা ডিড নিয়ে আসব। যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ডো অথবা ডিড আনবো, আর যদি পাস্ট টেন্সে হয় ডো অথবা ডাজ আনবো, আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমরা ডিড আনবো। তারপরে দেখতে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে সেটাকে করতে হবে নেগেটিভ, আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে সেটাকে করতে হবে অ্যাফার্মেটিভ। আমি আবার বলি, যদি অক্সিলারি ভার্ব থাকে অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড এগুলো কিছু থাকে তাহলে তো সরাসরি ওইটা বাক্যের শুরুতে নিয়ে আসবো। যদি ওইটা না থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী ডো, ডাজ অথবা ডিড আনতে হবে। যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ডো অথবা ডাজ, আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে ডিড আনতে হবে। তারপরে দেখতে হবে যে আমার যে কোশ্চেন সেই কোশ্চেনটাকে হ্যাঁ বোধক না না বোধক। যদি হ্যাঁ বোধক হয় তাহলে সেটাকে না বোধক করতে হবে, যদি না বোধক হয় তাহলে সেটাকে হ্যাঁ বোধক করতে হবে। যেমন এখানে প্রথম উদাহরণটা কি নিহান দেখতেছো? লেখা স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ। তাহলে এইখানে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স না? এবং এখানে একটা ইজ আছে, খেয়াল করছো? ইজ এটা হলো একটা অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বটা বাক্যের কোথায় চলে যাবে? শুরুতে। তাহলে ইজটা আমি আগে দিয়ে দিলাম। ইজ দেওয়ার পর আমাকে দেখতে হবে এই সেন্টেন্সটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক। যদি সেন্টেন্সটা হ্যাঁ বোধক হয় তাহলে নট যোগ করতে হবে, আর যদি না বোধক হয় তাহলে ওইখানে যে নট আছে সেই নটটা উঠাইয়া দিতে হবে। তো এইখানে দেখো আমার স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, এখানে নট নাই, তার মানে আমাকে ইন্টারোগেটিভ করার সময় আমাকে নট আনতে হবে। সহজ ভাষায় বলা যায় যদি নট থাকে তাহলে উঠাইয়া দিতে হবে, আর যদি নট না থাকে তাহলে আনতে হবে। তাহলে এখানে নট নাই, সেজন্য ওই দেখো আমার ইজ এর পরে নট দিতে হইলো। ইজ নট স্মোকিং ব্যাড ফর হেলথ দিয়ে কোশ্চেন মার্ক। যদি সেন্টেন্সটা এইরকম হইতো, খেয়াল করো যে স্মোকিং ইজ নট গুড ফর হেলথ, স্মোকিং ইজ নট গুড ফর হেলথ, তখন কিন্তু আমরা নটটা উঠাইয়া দিতাম। নটটা উঠাইয়া দিয়ে তখন আমরা লিখতাম ইজ স্মোকিং ব্যাড ফর হেলথ। আদরে বেশি ধরছে, ও ধরে নাই। আচ্ছা, তারপরে দেখো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ছোটরে ধরে নাই, আদর রে গো, আদরে ধরছিল, কালকে দেখছি। তুই রাইয়া দেখ নাই, বিছনাতে আসল দেখছিলাম। ছোটরে ধরে নাই, খালি আদরে। আরিয়ান তুই তোর মাইকটা অফ কর। আরিয়ান মাইকটা অফ কর। আচ্ছা যাই হোক, তোমরা দেখতেছো তো এখন? ছেলেরা শুনতেছো? জি স্যার। ওকে, দেখো তাহলে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই, সেই জন্য আমাকে ডো, ডাজ অথবা ডিড সেন্টেন্স অনুযায়ী আনতে হবে। যেমন ধরো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং দ্য আর্থ সিঙ্গুলার, তাই না? সেজন্য আমরা বাক্যের শুরুতে আনবো ডাজ। বাক্যের শুরুতে কি আনবো? ডাজ। ডাজ আনার পরে আমরা দেখবো যে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। সেন্টেন্সটা কিন্তু এখানে অ্যাফার্মেটিভ, তাই না? তাহমিদুল বুঝতেছো তো?
সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে আমরা ডাজ এর সাথে কি যোগ করব? নট। কি যোগ করব? নট। তাহলে উত্তর কি হবে? ডাজন্ট দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। আমরা কি এখানে মুভস দিতে পারবো? মুভের সাথে এস দিতে পারবো? মুভের সাথে না, এস দিতে স্যার। পারবো না, কারণ আমরা ডোর সাথে ডাজ প্রথমে দিয়ে রাখছি, তাই না? ডাজন্ট জি স্যার। দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান দিয়ে লাস্টে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। পরে উই ওপেন্ড দ্য বুক, এটা কি দেখছো? উই ওপেন্ড দ্য বুক। তাহলে এটা দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, ওপেন্ড আছে, ইডি আছে, তাই না? দেখছো তো? তাহলে এখানে আমার শুরুতে ডু অথবা ডাজ দিতে পারবো না, আমাকে দিতে হবে ডিড, কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ডিড দিয়ে দেখতে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেজন্য আমরা ডিড এর সাথে নট যোগ করব। ডিডন্ট উই, ডিডন্ট উই। এবার কি আমরা ওপেন দেব না ওপেন্ড দিব? ইডি কি দিতে পারবো? ওপেন। আমরা ইডি দিতে পারবো না, কারণ ডোর পাস ফ্রম ডিড আমরা অলরেডি দিয়ে দিছি, তাই না? তাহলে আমার এখানে উত্তর হবে ডিডন্ট উই ওপেন দ্য বুক কোশ্চেন মার্ক। পরেরটা একই ধরনের, দে প্লিজড আস অল, এটাও পাস্ট টেন্সে আছে, সুতরাং বাক্যের শুরুতে আমরা দেব ডিড, তার সাথে যেহেতু অ্যাফার্মেটিভ তার সাথে নট, ডিডন্ট, দে প্লিজ, এখানে আর ডি দেওয়া যাবে না, শুধু প্রেজেন্ট ফর্মে দিতে হবে, প্লিজ দিতে হবে। ডিড নট দে প্লিজ আস অল, ডিড নট দে প্লিজ আস অল। তারপরে হি হ্যাজ ফিনিশড দ্য টাস্ক, এটা সহজ, খালি হ্যাজটাকে বাক্যের শুরুতে দিয়ে দিবা। হ্যাজ হি, তার সাথে নট যোগ করবা। হ্যাজন্ট হি ফিনিশড দ্য টাস্ক দিয়ে কোশ্চেন মার্ক। হ্যাজন্ট হি ফিনিশড দ্য টাস্ক দিয়ে কোশ্চেন মার্ক। ছেলেরা তোমরা কি বুঝতেছো? বুঝতেছো? জি স্যার। ওকে, পরের রুলসে আসো। তাহলে আগেরগুলো প্রত্যেকটা অ্যাফার্মেটিভ ছিল, সেজন্য আমরা নেগেটিভ করছি। তাহলে নেগেটিভ থাকলে আমাদের কি করতে হয়? অ্যাফার্মেটিভ, তাই না? তাহলে আই শ্যাল নেভার ফরগেট ইউ, নেভার আছে, তাহলে এখানে আমরা শ্যালটাকে আগে দিয়ে দিব, শ্যাল আই, আর নেভারের বিপরীত এভার, শ্যাল আই এভার ফরগেট ইউ, সরি, শ্যাল আই এভার ফরগেট ইউ। পরেরটা দেখো, আই ডিড নট গো টু মার্কেট ইয়েস্টারডে, এখানেও নট আছে এবং অক্সিলারি আছে, তাহলে ডিডটাকে আগে দিয়ে দাও এবং নটটাকে উঠিয়ে দাও। ডিড আই গো টু মার্কেট ইয়েস্টারডে কোশ্চেন মার্ক, ডিড আই গো টু মার্কেট ইয়েস্টারডে। তৃতীয়টা দেখো, এখানেও নট আছে, তাহলে নট উঠে যাবে, নট থাকলেই উঠে যাবে। তাহলে দে হ্যাড নট ডান ইট, তাহলে হ্যাডটাকে বাক্যের শুরুতে দিয়ে দাও, হ্যাড দে ডান ইট, হ্যাড দে ডান ইট। বুঝতেছো তো? পরেরটা, উই হ্যাভ নট রিচড ইন টাইম, এখানেও নট আছে, তাহলে নটটা আমরা উঠিয়ে দেব। তাহলে হ্যাভটাকে বাক্যের শুরুতে নিয়ে আসবো, হ্যাভ উই রিচড ইন টাইম, নটটাকে উঠিয়ে দিয়ে শুধু হ্যাভটাকে বাক্যের শুরুতে দিয়ে দিবা, হ্যাভ উই রিচড ইন টাইম দিয়ে আমাদের এখানে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। এখানে কি দিতে হবে? কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক কিন্তু তোমাকে খুব খেয়াল করে দিতে হবে, কারণ হলো ইন্টারোগেটিভ করতেছি মানে আমাকে কোশ্চেন মার্ক দিতে হবে, কোশ্চেন মার্ক না দিলে সেটা ভুল হিসেবে গণ্য করা হবে। পরেরটা দেখো, এভরিবডি, এভরিওয়ান, অল, এগুলো যদি থাকে, খেয়াল করো, যদি সেন্টেন্সের মধ্যে এভরিবডি, এভরিওয়ান, অল থাকে তাহলে সেটাকে কিভাবে করব আমরা? বাক্যের শুরুতে এভরিবডি, এভরিওয়ান, অল বা যা কিছু আছে এভরির সাথে তার পরিবর্তে হো। খেয়াল করে শুনো, এভরিবডি, এভরিওয়ান, অল, এভরি মাদার, এভরি ফাদার, এভরি ফ্রেন্ড, যত আছে সব কিছুর পরিবর্তে বসবে হো। বসাইয়া তারপরে দিতে হবে প্রেজেন্ট টেন্স হলে ডাজ নট, পাস্ট টেন্স হলে ডিড নট। খেয়াল করে শুনো, প্রেজেন্ট টেন্স হইলে ডাজ নট, পাস্ট টেন্স হইলে ডো নট। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদারের পরিবর্তে আমরা দিলাম হো, যেহেতু লাভস আছে তার মানে প্রেজেন্ট টেন্স, সেজন্য দিলাম ডাজ নট, হো ডাজ নট। এবার আর আমরা লাভস দিতে পারবো না, ওই এসটা দিতে পারবো না, শুধু লাভ দিতে হবে। Who does not love her child দিয়ে কোশ্চেন মার্ক। তোমরা কি বুঝতেছো? তাহমিদুল, তারপরে মাহমুদুল, আরো যারা আছো বুঝতেছো? বুঝতেছো? জি স্যার। পরেরটা দেখো, everyone wishes to be জি স্যার happy, বুঝতেছি। everyone wishes to be happy,
ওই আগেরটার মতো হো দাও, যেহেতু উইশেস আছে সেই জন্য আমরা দেবো ডাজ নট, হো ডাজ নট। এবার আর উইশেস দেওয়া যাবে না, শুধু উইশ দিতে হবে, অর্থাৎ ইয়েসটা দেওয়া যাবে না। তাহলে হো ডাজ নট উইশ টু বি হ্যাপি, হো ডাজ নট উইশ টু বি হ্যাপি। তৃতীয়টা অল হেট এ লায়ার, অল হেট এ লায়ার, এখানে দিতে হবে হো, কিন্তু হো দেওয়ার পরে এখানে আমরা ডো নটও দিতে পারি, ডাজ নটও দিতে পারি। যেখানে যেহেতু এখানে অল আছে সেজন্য আমরা ডো নট দেব। হো ডো নট হেট এ লায়ার অথবা হো ডাজ নট হেট এ লায়ার, দুইটাই কারেক্ট, তুমি তোমার মতো করে দিতে পারো, অসুবিধা নাই, ডো নট দিলেও হবে এখানে। পরেরটা দেখো, যদি সেন্টেন্সে নোবডি, নো ওয়ান, নান এগুলো কিছু পাও, খুব সহজ এই নিয়মটা। যদি সেন্টেন্সের মধ্যে তুমি নোবডি, নো ওয়ান, নান এগুলো পাও, নোবডি, নো ওয়ান, নান, তাহলে শুধু ওই ওয়ার্ডটার পরিবর্তে হো বসাবা, আর সেন্টেন্সে কোনো পরিবর্তন করতে হবে না, শুধু লাস্টে একটা কোশ্চেন মার্ক দিবা। তোমরা কি বুঝতেছো? যেমন নোবডি ট্রাস্ট এ লায়ার, তাহলে নোবডির পরিবর্তে আমরা শুধু হো দেব, আর যা যেভাবে আছে দিয়ে কোশ্চেন মার্ক দেব। দ্বিতীয়টায় দেখো নান ক্যান ডু ইট, এই নানের পরিবর্তে শুধু একটা হো দেব, আর কিচ্ছু করতে হবে না, শুধু লাস্টে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেব। আবার আছে নো ওয়ান ক্যান ডিনাই দ্য ট্রুথ, এখানে নো ওয়ান আছে, তাহলে নো ওয়ানের পরিবর্তে শুধু হো দেব, আর যা কিছু যেভাবে আছে বসিয়ে দেব। তোমরা কি বুঝতেছো? জি স্যার। তাহলে নোবডি, নো ওয়ান, নান এগুলো থাকলে তার পরিবর্তে ওই ওয়ার্ডটার পরিবর্তে শুধু হো বসাবো এবং সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক দেব, তাছাড়া সেন্টেন্সের আর কোনো কাজ নাই। এবার এই পাঁচটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, খেয়াল করো সবাই, এই পাঁচটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এক নম্বরে আছে হি উইল নেভার কাম হিয়ার, যদি অক্সিলারি থাকে তাহলে সেটা বাক্যের শুরুতে চলে আসে, মনে আছে তো? তাহলে হি উইল নেভার কাম হিয়ার, উইলটাকে বাক্যের শুরুতে দিয়ে দাও, উইল হি। আর নেভার মানে সেন্টেন্সটা হলো নেগেটিভ, নেগেটিভ থাকলে সেটাকে কি করতে হয়? অ্যাফার্মেটিভ। তাহলে হি উইল, সরি, উইল হি এভার, নেভারের বিপরীত এভার, উইল হি এভার কাম হিয়ার দিয়ে কোশ্চেন মার্ক, উইল হি এভার কাম হিয়ার দিয়ে কোশ্চেন মার্ক। তারপরে হি হ্যাজ নাথিং টু ডু, হ্যাজটাকে বাক্যের শুরুতে দিয়ে দাও, হ্যাজ হি, নাথিং এর পরিবর্তে বসবে এনিথিং, এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু তোমার বইয়ে আসছে, ওখানে করতে হবে। হ্যাজ হি এনিথিং টু ডু, হ্যাজ হি, নাথিং এর পরিবর্তে এনিথিং, হ্যাজ হি এনিথিং টু ডু। তারপরে 3 নাম্বার, আই ক্যান নেভার ফরগেট ইউ, তাহলে ক্যানটাকে বাক্যের শুরুতে দিয়ে দাও, ক্যান আই, নেভারের বিপরীত এভার, ক্যান আই এভার ফরগেট ইউ, ক্যান আই এভার ফরগেট ইউ। তারপরে 4 নাম্বার, দেয়ার ইজ নো ইউজ অফ দিস বুক, ইজটাকে বাক্যের শুরুতে দিয়ে দাও, ইজ দেয়ার, আর নোর বিপরীত দিতে হবে অ্যানি, ইজ দেয়ার অ্যানি ইউজ অফ দিস বুক, ইজ দেয়ার অ্যানি ইউজ অফ দিস বুক। স্যার এই অ্যাসাইনমেন্ট লেখার শুরুতে অ্যাসাইনমেন্টের শিরোনাম কি দিব? ওই যে যেটা দেওয়া আচ্ছা, আছে, changing প্রথমে sentence দিলে যখন হবে না? গ্রামার লিখবা, গ্রামারের ক্ষেত্রে লিখবা হইলো অ্যাসার্টিভ টু চেঞ্জিং সেন্টেন্স ফ্রম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, যেটা কোশ্চেনে দেওয়া আছে, আর প্যারাগ্রাফের জি ক্ষেত্রে তো স্যার। প্যারাগ্রাফের নামই লিখবা, ওইটা লিখবা। প্যারাগ্রাফের তারপরে নামটা স্যার কি লিখবো? তুমি যেটা লিখবা, মাই ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, অথবা মাই ভিজিট টু এ নিউ প্লেস, মাই ভিজিট টু দ্য ন্যাশনাল জু, যেখানে যাও সেটা যেটা বর্ণনা দেবে সেটা লিখবা। আর আচ্ছা স্যার, শেষেরটা বর্ণনা কত ওয়ার্ড লিখলে লিখতে হবে না? হবে স্যার? 150 ওয়ার্ডস বলা হয়েছে তো, 150 ওয়ার্ডস প্যারাগ্রাফ। ওকে জি স্যার। তারপর আওয়ার লাইফ ইজ নাথিং বাট অ্যান এক্সাম, ইজটাকে আগে দিয়ে দিবে, ইজ আওয়ার লাইফ এনিথিং বাট অ্যান এক্সাম, নাথিং এর বিপরীত এনিথিং। তোমরা কি বুঝতে পেরেছো? এই যে রুলস গুলো পড়া হলো, এই রুলস গুলোর ভিত্তিতে তোমাদের বইয়ের 143 পেজ নম্বরে যে এক্সারসাইজ গুলো দেওয়া আছে, সেই এক্সারসাইজ গুলো তোমাদেরকে সুন্দর করে করতে হবে, করে এগুলো সাবমিট করতে হবে। তারপরেও যদি কোনো সমস্যা হয় তোমরা বিভিন্ন ভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারো, তারপরে ফেসবুকের মাধ্যমে বা অন্য যে কোনো মাধ্যমে তোমরা যোগাযোগ করে যদি কোনো কিছু বুঝাই ঘাটতি থাকে সেটা আমাদের কাছ থেকে বুঝে নিবা। তোমরা কি বুঝতে স্যার এখানে পারছো? তো 8টা স্যার এক্সারসাইজ আছে। 8টা না 10টা আছে মেবি, দেখো। 1 2 3 4 5 6 7।
যাই হোক, যে কয়টাই আছে 8টা বা 10টা সেটা বিষয় না, 10টাই থাকার কথা। যে কয়টাই আছে ওই কয়টাই তুমি কোশ্চেন লিখবা, কোশ্চেন লিখে তারপরে উত্তরটা লিখবা। বুঝতে পারছো? আর প্যারাগ্রাফটা তোমাকে যেভাবে করতে বলা হয়েছে সেইভাবেই করবা। অর্থাৎ তুমি প্রথমে তার টাইটেলটা লিখবা, যে তুমি কোন বিষয়ে লিখতেছো, ওই বিষয়টার উপরে লিখে তারপরে তুমি তোমার প্যারাগ্রাফটা শুরু করবা। একদম পরিচ্ছন্ন করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবা, কোনো কাটাছেঁড়া না করাই ভালো। তারপরে হইলো ওইখানে ওয়ার্ডের যে লিমিটেশন সেটা বলা হয়েছে 150, সেইখানে তোমার কিছু বেশি হইতে পারে। দ্যাটস মিন 150 জায়গায় সেটা 160, 70, 80 হইতে পারে। হ্যাঁ, আবার 130, 40 হইতে পারে। সেটা যেন 150টা 300 না হয়ে যায়, আবার অনলি 50 না হয়ে যায়, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। বুঝতে পারছো? আর লেখার ক্ষেত্রে গত অ্যাসাইনমেন্টেও দেখা গেছে কিছুটা অসামঞ্জস্য, অর্থাৎ অনেকেই সঠিক নিয়ম অনুসরণ করতে পারো নাই। তো সঠিক নিয়ম তোমাদেরকে ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে। গভর্নমেন্টের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী তোমাদেরকে করতে হবে, সেই নির্দেশনা অনুযায়ী করতে হবে। অর্থাৎ তোমার A4 সাইজের যে পেজ, সেই পেজের এক পাশে লিখবা, আরেক পাশ ফাঁকা থাকবে। ওইভাবেই তোমাদেরকে দিতে হবে। হ্যাঁ, তাহলেই তোমরা অতি উত্তম পেয়ে যাবা। সবাইকে বুঝতে পারছো? এগুলার অ্যাসাইনমেন্টের ভিত্তিতে কি সায়েন্স কমার্স দিবে? এই ধরনের কোনো কথা আমরা বলছি? এই ধরনের কোনো কথা আমরা বলি নাই। কে সায়েন্স পাবে, কে কমার্স পাবে, কার রোল নাম্বার কি হবে, এই ব্যাপারে আমাদের গভর্নমেন্ট থেকে যে নির্দেশনা আসবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবো। এখনো আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি, সুতরাং আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো না। এখন তোমাদেরকে অ্যাসাইনমেন্ট গুলো করতে বলা হচ্ছে, যে নিয়ম অনুসরণ করে করতে বলা হচ্ছে, তোমরা সেই নিয়মগুলো সঠিকভাবে অনুসরণ করে সেই অনুযায়ী করো। আর এই যে আজকে যে ট্রান্সফরমেশনের রুলস গুলো করানো হইলো, এগুলো কি বুঝতে পারছো তো সবাই? খাতার উপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম কি লিখবো? উপরে ওইখানে শুধু ইংলিশ লিখলে হবে, ওইখানে আর অন্য কিছু লেখার দরকার নাই, ওখানে ইংলিশ লিখো। হ্যাঁ, স্যার চেঞ্জিং সেন্টেন্স এবং প্যারাগ্রাফ লিখলে হবে না? হ্যাঁ, ওইখানে তুমি ইংলিশ লিখবা। ইংলিশ লিখে যখন তুমি চেঞ্জিং সেন্টেন্স লেখা শুরু করবে না, তখন তার উপরে তুমি ওইখানে লিখবা চেঞ্জিং সেন্টেন্স ফ্রম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, লিখে তুমি লেখা শুরু করলা। এটা হয়ে গেল, এটা শেষ হয়ে গেলে আবার নিউ একটা পেজ নিলা। সেই পেজের মধ্যে তুমি তোমার ওই যে প্যারাগ্রাফ যেটা লিখলা, যে মাই ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, অথবা মাই ভিজিট টু এ নিউ প্লেস, অথবা মাই ভিজিট টু মাই ভিলেজ হোম, মানে একটা নিউ প্লেস, যে জায়গায় তুমি এর আগে যাওনি, কোয়াইট আনফ্যামিলিয়ার টু ইউ। সেখানে তুমি গিয়েছিলা, কবে গিয়েছিলা, কিভাবে গিয়েছিলা, কার সাথে গিয়েছিলা, কিভাবে গিয়েছিলা। কভার পেজের উপরে স্যার, কভার পেজের উপরে স্যার শিরোনামটা এখন ওইখানে ইংলিশ লিখবা, ওইখানে শুধু ইংলিশ লিখলেই হবে। ওকে ওকে, কভার পেজের উপরে ইংলিশ লিখলেই হবে। আচ্ছা, তার এইগুলো লিখবা। তারপরে ধরো যে ওইখানে যে ইগুলা যেটা আছে, কি বলে, শেষে তোমার বলছে তোমার এই জায়গাটা ভালো লাগলো না মন্দ লাগলো, এরকম একটা টপিকস আছে। তো ওই ক্ষেত্রে তুমি দেখবা যে যদি জায়গাটা তোমার ভালো লাগে, তাহলে কেন ভালো লাগছে সেটা তোমাকে উল্লেখ করতে হবে। আর যদি জায়গাটা ভালো না লাগে, তাহলে কেন ভালো লাগেনি সেটা তোমাকে উল্লেখ করতে হবে। অর্থাৎ তোমাকে কিন্তু ওইখানে লেখার সময় এই বিষয়টার দিকে খুবই খেয়াল রাখতে হবে, যে ওইখানে যে কোশ্চেন গুলো চাওয়া হয়েছে, যে কোশ্চেন গুলোর উত্তর, অর্থাৎ 5টা কোশ্চেন কিন্তু ওইখানে দেওয়া হয়েছে, এই 5টা কোশ্চেন যেন তুমি সঠিকভাবে ফলো করতে পারো, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে, সেই ক্ষেত্রে তোমরা আমাদের আইডি গুলো আছে, সেই আইডি গুলোতে ঢুকে আমাদের কাছে জেনে নিতে পারবো। আমাদের মোবাইল নাম্বার আছে, সেখানে যোগাযোগ করে জানতে পারবো। আমাদের ফেসবুক আইডি আছে, সেইখানে ঢুকে জানতে পারবা। জানার অনেক উপায় আছে, ইচ্ছা থাকলে অনেকভাবেই তথ্য তুমি জানতে পারবা। তো যাই হোক, ক্লাসের সময় যেহেতু শেষ, আজকের মতো এখানেই শেষ। তো আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খুদা হাফেজ।